বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন শওকত আলী, সংগঠক, দক্ষিণাঞ্চল জাতীয় নাগরিক পার্টি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন দিদারুল ভুইয়া, অর্থ সমন্বয়ক, রাষ্ট্র সংস্কার আন্দোলন। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু তুলে ধরি। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে 147টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে 3 দলের একাধিক আবেদন রয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। ইসি সচিব বলেন যে 3 দলের একাধিক আবেদন থাকায় 144টি দল আবেদন করেছে। 20 জন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে এসব আবেদনের প্রাথমিক পর্যালোচনার জন্য। এবার প্রতীকের সংখ্যাও বাড়বে। আক্তার আহমেদ বলেন, ভোটার তালিকায় কারা যুক্ত হবেন, কোন সময় পর্যন্ত যুক্ত হবেন তা নির্বাচন কমিশন যৌক্তিক বিবেচনায় নির্ধারণ করবে। আর এমন বিধান রেখে ভোটার তালিকা আইন সংশোধন করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সীমানা নির্ধারণ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, 76টি আসনের সীমানা পুনর্নির্ধারণ চেয়ে আবেদন এসেছে। এসব নিয়ে পর্যালোচনা চলছে, নির্বাচনের প্রস্তুতি চলছে জানিয়ে ইসি সচিব বলেন, নির্বাচনী প্রস্তুতি একটা চলমান প্রক্রিয়া। আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সামগ্রী কেনার প্রকিউরমেন্ট শেষ হবে। এরপর যে তথ্যটি তা হচ্ছে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আদালতে দেয়া এক বক্তব্যে 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনকে ডামি ও প্রহসনের নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার অভাবের কারণেই এমন নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতে শুনানির সময় বিচারকের এক প্রশ্নের জবাবে তিনি এই কথাটি বলেন। বিচারক তখন হাবিবুল আওয়ালকে প্রশ্ন করেন, যদি নির্বাচন প্রহসনের হয়ে থাকে তবে তিনি পদত্যাগ করেননি কেন? এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, অতীতে কোনো প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করেননি। আলোচনার এক পর্যায়ে হাবিবুল আওয়াল শেখ মুজিবুর রহমানের শাসনামলে নির্বাচন এবং 1996 সালের নির্বাচনে অনিয়মের বিষয়েও আদালতের সামনে তুলে ধরেন। এরপর আরেকটি তথ্য তা হচ্ছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে চলা সংস্কার কার্যক্রমে আলাপ আলোচনার চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে। কিন্তু বিএনপি বিশ্বাস করে চূড়ান্তভাবে আমরা একটি ঐকমত্যে পৌঁছাতে পারব। বিগত ফ্যাসিবাদ সরকারের পতনের বীজ বিএনপির যুগপৎ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে, কিন্তু কবে, কখন, কোন পদ্ধতিতে হবে সেটা আমাদের জানা ছিল না। সংস্কার প্রশ্নে বিএনপি সরকারকে সহযোগিতা করছে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, 10 বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন না। এই প্রস্তাবে বিএনপি একমত হয়েছে। এখানেই ফ্যাসিবাদকে রুখে দেয়া হলো। সবশেষ আরেকটি তথ্য তা হচ্ছে, 43 দিন পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে গিয়েছেন সংস্থাটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। নগর ভবনে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন যে আজ থেকে সব বিভাগের কার্যক্রম শুরু হবে। বিএনপি নেতা ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত 14 মে থেকে ঢাকাবাসী ব্যানারে আন্দোলন শুরু হয়। ইশরাকের সমর্থকরা সেখানে অবস্থান নেন, আন্দোলন করেন। ফলে 14 মে থেকে সংস্থাটিতে প্রশাসক নগর ভবনে তিনি সেখানে যেতেই পারেননি, এবং সংস্থার প্রশাসক শাহজাহান মিয়া নগর ভবনে যাওয়ার পরে যেটি হয়েছে যে তাকে অভ্যর্থনা জানান ইশরাকের পক্ষে আন্দোলনে থাকা সিটি কর্পোরেশনের কর্মচারীরাও। সংস্থাটির প্রকৌশল বিভাগের অনেক কর্মকর্তাও আজ নগর ভবনে গিয়েছেন, সেখানে কাজে যোগ দিয়েছেন। ইশরাকের পক্ষে আন্দোলনে থাকা সিটি কর্পোরেশনের বিএনপিপন্থী শ্রমিক ইউনিয়নের নেতা আরিফ চৌধুরী বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলোকে বলেছেন, উচ্চ পর্যায়ের নির্দেশে তারা প্রশাসককে এখন থেকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ছিল কিছু তথ্য। আমি একটু আসি শুরুতে শওকত আলী আপনার কাছে। যদি একটু দেখি, এক ব্যক্তি সারা জীবনে 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এর বেশি না। এই প্রস্তাবের সাথে বিএনপি একমত হয়েছে, যদিও কিছু শর্ত রয়েছে, কিন্তু এই প্রস্তাবের সাথে বিএনপি একমত। আরেকটি বিষয়, এই যে 43 দিন পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রশাসক গেলেন, সিটি কর্পোরেশনের কাজ আবার শুরু হচ্ছে। বিএনপি কি সরকারের সাথে সমঝোতার স্বার্থে ছাড় দিচ্ছে? এই বিষয়গুলোতে দেখতে পাচ্ছেন এটি কি রাজনৈতিক কৌশলেরই একটি অংশ? আপনার কাছে কেমন মনে হচ্ছে বিএনপি যে কাজগুলো করছে? আপনি অন্য একটি রাজনৈতিক দলের সাথে জড়িত, আপনার কাছে এই বিএনপির অ্যাক্টিভিটিগুলো কেমন লাগছে? শওকত আলী। ধন্যবাদ আশফাক ভাই এবং আমার সহ আলোচক দিদার ভাই এবং আমার দর্শক যারা দেখছেন, আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। যেই দুইটা বিষয় আমরা দেখতে পেলাম যে 10 বছরের প্রধানমন্ত্রী অর্থাৎ
10 বছর না বলে আমরা 2 টার্ম, দুইটা। এইভাবে কথাটা বললে ভালো হয়। 2টা টার্ম বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এটা নিয়ে দীর্ঘ আলাপ হলো। এবং আমরা এই সংস্কার বা এই যে টোটাল প্রক্রিয়া, এটা দিদার ভাইও ভালো বলতে পারবেন, কারণ রাষ্ট্র সংস্কার আন্দোলন বা রাষ্ট্র চিন্তা ওনারাই দীর্ঘদিন যাবত এগুলো নিয়ে কাজ করছেন। আমরা ওনাদের কাছে অনেক বিষয় এগুলো জেনেছি, পড়াশোনা করেছি ওনাদের সাথে থেকে, এবং মানে লেখালেখি করেছিলাম আমরা। আমাদের যে দীর্ঘদিন যাবত আমাদের যেই চিন্তার বা যেই মানে আকাঙ্ক্ষার যে জায়গাটা, যে বাংলাদেশের যেই ফ্যাসিবাদী ব্যবস্থা নির্বাচনের মাধ্যমেই এদেশে গড়ে ওঠার একটা প্রক্রিয়া বাংলাদেশের এই সিস্টেমের মধ্যে ছিল। সুতরাং আমরা চেয়েছিলাম যে সেই সিস্টেম থেকে ব্রেক হতে, যেন ফ্যাসিবাদ যে কোনো ভাবে যে কোনো দলের মধ্য দিয়ে বাংলাদেশের শাসন ব্যবস্থায় জেগে না বসতে পারে। তো তারই এই যে মানে প্রয়োজনগুলো ছিল, সেই প্রয়োজনগুলোর অনেকগুলোর মধ্যে একটা ছিল যে প্রধানমন্ত্রীর সাথে অন্যান্য যেই আমাদের যেই কাঠামোগুলো আছে, ক্ষমতা কাঠামোগুলো আছে, যেমন আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ, এই তিনটার মধ্যে একটা ভারসাম্য নিয়ে আসা। আমাদের দেশের যে প্রধানমন্ত্রী সুপ্রিম পাওয়ার হোল্ড করেন, সেই পাওয়ার কারণেই আসলে সে তার পছন্দ মতো লোক নিয়োগ দেয় বলেই এখানে এই ফ্যাসিবাদ অথবা তার ফ্যাসিস্ট হয়ে ওঠার একটা কাঠামো আমাদের এখানে বিদ্যমান আছে। এখান থেকে একটা বের হতে হবে, এটা একটা আকাঙ্ক্ষা ছিল আমাদের, ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে বের হওয়ার যে আকাঙ্ক্ষা। এবং একই সাথে একজন যদি দীর্ঘদিন যাবত সারা জীবন যদি প্রধানমন্ত্রী থেকে যান, তাহলেও তার মধ্যে সেই প্রধানমন্ত্রী থেকে যাওয়ার যে প্রবণতা, আকাঙ্ক্ষা, সেটা তার মধ্যে থাকবে, এবং সুতরাং সে তার মধ্যে মেকানিজম করতে চাইবে, ক্ষমতার আকাঙ্ক্ষা থাকবে। এবং সেখান থেকে আমাদের একটা চাওয়া ছিল ওয়েস্টমিনিস্টার স্টাইল, যে আমাদের মানে আমরা যে দেখেছি যে সিস্টেমটা, সেটা আমরা বলে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এখন আমি দেখলাম বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই 10 বছরের ক্ষমতা কাঠামোর যেই প্রস্তাব, তার সাথে একমত হবে। শর্তটা হচ্ছে যে সেক্ষেত্রে ওই যে আমাদের যে ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রী ক্ষমতাকে একটু কমানো এবং অন্যান্য মানে সাংবিধানিক যে পদগুলো আছে তার সাথে ক্ষমতার ভারসাম্য যে নিয়ে আসা, সেইগুলোতে তারা কনসিডার করতে রাজি না। অর্থাৎ এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, যেটা হওয়ার কথা ছিল, সেটার সাথে তারা একমত না। তারা তাদের শর্তটা এরকমই অনেকটা, যে যদি প্রধানমন্ত্রীর ক্ষমতা 10 বছরের বেশি না থাকতে পারে, তাহলে এনসিসি আশঙ্কা করতে পারি। আমরা আসলে এখনই বলতেছি না যে গুলোর যেই জনগণের সাথে প্রতারণার ইতিহাস এখনো একটা তারা বাস্তবায়ন করে। এখনো আমরা দেখতে পাচ্ছি যে আমরা আশঙ্কা করতেই পারি যে আসলে এইভাবে যদি প্রধানমন্ত্রী বা যেই হবেন 10 বছর, এখন বলতে কমেন্ট বলে 10 বছরের জন্য, এখন 1 বছর বললে মেনে নিবে, কারণ আগে আবার তো অনেকে কিন্তু এনসিসি, এটাকে যে একটু নামটা একটু সংশোধন করা হয়েছে এখন সংবিধান জি এক জি বছর। শওকত আলী, আমি আসবো আপনার কাছে আবারও। দিদারুল ভুঁইয়া, একই বিষয়, এই ব্যাপারে আপনি কি বলবেন? বিএনপি কি পিছু হটছে সরকারের সাথে সমঝোতার স্বার্থে, নাকি এটি রাজনৈতিক কৌশলের অংশ? না মানে আমরা কিছু দাবির বা অন্যান্য যে আমরা যে যারা আছি এই আলোচনায় আপোষ করছে, একটা সমঝোতার মধ্যে বোধহয় আসছে। আনফরচুনেটলি জিনিসটা কিন্তু সেরকম আমার কাছে মনে হয় নাই। যদি দেখি আমাদের এই পুরো কমিশনে, আমি নিজে যেহেতু এখানে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, আমি নিয়মিতভাবে আমি একটা সেশনও মিস করিনি এখন পর্যন্ত। 70 অনুচ্ছেদ নিয়ে একটা যে আমরা মানে সমঝোতা আসতে পারছি যে 2টা পয়েন্টে, সেখানটাও কিন্তু বিএনপির একটা ক্লজ ছিল যে বিএনপি কন্ডিশনালি যে তারা আপনার আরো 2টা পয়েন্টও তাদের আছে, এবং তারা যদি আসলে ক্ষমতায় যায় তারা সেই 2টা পয়েন্ট নিয়েই তারা ধরেন যে এই আইনটাকে হয়তো এডিট করবেন, তাদের মতো করে সংশোধন করবেন। এবং এর পরবর্তী যে অন্যান্য যতগুলো আলাপ হলো, যেমন আমরা নারীদের ইলেকশনের ব্যাপারে আমরা খুব করে চাইলাম যে 100টা আসনে এবং ডিরেক্ট ইলেকশন হবে। বিএনপির পজিশন কিন্তু সেখানটা হচ্ছে 100টা আসন ফাইন, কিন্তু ডিরেক্ট ইলেকশনের দরকার নাই। এখন যেভাবে চলছে যে সিলেকশন হচ্ছে, নারীরা হচ্ছে এক ধরনের পুনর্বাসন কেন্দ্র ওইখানটায়,
সেইভাবে আসলে জিনিসটাকে তারা চাচ্ছেন। একই কথা যদি আপনি আপার হাউসের কথা বলেন, এনসিসির কথাটা তো আসলোই। এখানে খুব করে প্রচার করা হচ্ছিল যে 10 বছরের জন্য বিএনপি এগ্রি করছে যে 10 বছর সর্বোচ্চ মেয়াদ হবে প্রধানমন্ত্রীর। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে আমরা তখনই জানতাম, আমরা ভেতর থেকেই জানতাম যে বিএনপি এটাকে কন্ডিশনাল করেছে। যে কন্ডিশন হচ্ছে যে প্রধানমন্ত্রী যেভাবে আগে একচ্ছত্র ভাবে সাংবিধানিক এবং আপনার সংবিধিবদ্ধ সবগুলো প্রতিষ্ঠানে যেভাবে আসলে ইনডিরেক্টলি নিয়োগটা তিনি দিতেন, সেই ক্ষমতা কাঠামো আসলে তিনি রাখতে চান। সো এইটাকে যদি আপনি সমঝোতা বলেন, এটাকে যদি পিছিয়ে পিছিয়ে আসা বলেন, হ্যাঁ এর চেয়ে খারাপ হইতে পারতো, সেটা বলতে পারেন। কিন্তু এইটা আমার কাছে মনে হয় যে আমরা সবচেয়ে খুব স্যাটিসফাইড সেটা আমি মনে করি না। আমরা রেদার 10 ইয়ার্স যে ইয়েটা ছিল সেটাতে হয়তো আমরা ধরেন যে স্যাক্রিফাইস করলে আমাদের হয়তো অসুবিধা কম ছিল, যদি কিনা বিএনপি আসলে এনসিসি কিংবা এই যে সংবিধিবদ্ধ কিংবা সাংবিধানিক প্রতিষ্ঠানের যে আপনার নিয়োগের বিষয়টা, যেটা একটা কমিটির মাধ্যমে আমরা চাচ্ছি যে এখন যে নির্বাহী বিভাগ ওইখানে একটা আপনার আইন বহির্ভূত না, এটা অ্যাকচুয়ালি অনৈতিক অযাচিত যে একটা ভূমিকা রাখার সুযোগ থাকে বা আছে, সেটা যাতে না থাকে। এই যে আমরা আসলে চাচ্ছিলাম, এই জায়গাটা বোধহয় বিএনপি আসবে না। বিএনপির যিনি সালাউদ্দিন সাহেব, তিনি তো বোধহয় পত্রিকায় ঘোষণাই করে দিয়েছেন যে এনসিসি তারা মানবেন না, বা এনসিসি যে ফর্মেই আসুক না কেন। তো এটাকে আপনি কিভাবে বিএনপির পিছিয়ে আসা বলেন, আমি জানি না আর কি। জি, দিদারুল ভাই, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে সংবিধানের মূলনীতি নিয়ে এনসিপি সহ আরো কয়েকটি রাজনৈতিক দল আসলে তারা এই মূলনীতি পরিবর্তন চাচ্ছে। এখন এখানে প্রশ্ন যেটা, এবং ঐকমত্য কমিশনের যে সহসভাপতি আলী রিয়াজ তিনিও গতকাল বলেছেন যে এই ব্যাপারে এখনো কোনো একমতে আসেনি রাজনৈতিক দলগুলো। এই মূলনীতি পরিবর্তনের বিষয়টি আপনি কিভাবে দেখেন দিদারুল ভুইয়া? কেন প্রয়োজন আসলে এই মূলনীতি পরিবর্তনের কোনো প্রয়োজন আছে? মূলনীতি পরিবর্তন আসলে করলে এটা আসলে কতটা বাস্তবিক প্রয়োগ অথবা প্রভাব পড়বে বাংলাদেশের রাজনীতিতে অথবা নীতি নির্ধারণের ক্ষেত্রে? দিদারুল ভুইয়া। যে অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসলে। সেটা হচ্ছে যে আমরা আমরা আমাদের সঙ্গে যখন আলাপ হচ্ছিল রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে, তখন আমরা বারবার বলেছি যে সংবিধানের আপনার যেই অংশটাকে ব্যবহার করে একজন শেখ হাসিনা হয়ে ওঠেন, মাফিয়া হয়ে ওঠেন, গুম করেন, জুলুম করেন, যে ক্ষমতা গুলোর মাধ্যমে আসলে এই জিনিসগুলো হয়, এই জিনিসগুলো কোনোটাই আইন বহির্ভূত কিন্তু না। আমরা সবসময় বলছি যে এগুলো কিন্তু বাংলাদেশের যে আইন, সেই আইনের মাধ্যমেই কিন্তু এই জিনিসগুলো হয়। সো আমরা বলছিলাম যে এই আইনের যেটা হচ্ছে যে কার্যকারিতার, সংবিধানের যে কার্যকারিতার যে অংশটা, এটা হয়তো 3য় অধ্যায় থেকে আপনি বলতে পারেন, এই অংশটাকে নিয়ে আমরা বলছিলাম যে আসলে মানে এইটার সংশোধনী, এইটার সংস্কারটা হচ্ছে জরুরি। মূলনীতির পার্টে আমরা সবসময় বলছিলাম যে এটা টাচ করারও আপাতত দরকার নেই, কারণ আমরা জানি যে আমাদের সমাজ ব্যবস্থা বহুধা বিভক্ত, এটাই স্বাভাবিক। নেপালের মতো একটা দেশ, যেখানে ধরেন যে আপনার ঘোষিতভাবে একটা হিন্দু স্টেট, তারা কিন্তু 10 বছর ধরে সংবিধান নিয়ে ফাইট করতেছে, নতুন একটা সংবিধান গড়ার তাদের যে লড়াই, সেটা কিন্তু শেষ হয় নাই। তো আমরা বলছিলাম যে কার্যকারিতার দিক থেকে ধরেন যে আপনার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার যে ভারসাম্য, তাদের যে মেয়াদ, তাদের যে আপনার বিভিন্ন যে কমিটিগুলোর যে আসলে ক্ষমতা, কিভাবে আমরা আসলে তাদেরকে জবাবদিহি করব, কিভাবে আমরা প্রশাসনের বিভিন্ন অংশকে জবাবদিহি করব, এই জিনিসগুলোর ফয়সালা হওয়াটা ছিল খুব জরুরি। কিন্তু সেটার সঙ্গে সঙ্গে যখন আপনি মূলনীতির আলাপটা নিয়ে আসবেন, এখানে মানে ওদিন বোধহয় জামাতের একজন নেতা বলছিলেন যে আপনি যদি $10 মিলিয়ন জোনায়েদ সাকিকে দেন কোন একটা মূলনীতির শব্দের জন্য, তিনি এটা কম্প্রোমাইজ করবেন না। আর আমাকে যদি 50 বিলিয়ন দেন, আমিও করব না। সো এই যে জায়গাটা, আমরা জানি যে যেখানটা আসলে তাদের একমত হওয়ার সুযোগ নাই, এবং বাংলাদেশের জনগণও হয়তো অনেকগুলো জিনিস স্যাক্রিফাইস করা বা মেনে নেওয়ার জায়গায় নাই। সো আমরা আসলে এই জায়গাগুলো নিয়ে ওভার পিরিয়ড যতদিন, যখন আসলে সেই সময়টা তৈরি হইতো, তখন আমরা হয়তো এই আলাপগুলো নিয়ে আলাপ করাটা ভালো ছিল। রেদার এখন আমরা আসলে একেবারে বাস্তবিক যে দিকগুলো, সেগুলো নিয়ে যদি আমরা আসলে কাজ করতাম, এইটা আসলে ভালো হতো আর কি। জি, ধন্যবাদ। শওকত আলী, মূলনীতি নিয়ে এনসিপির সমস্যা কি আসলে একটু বলবেন শওকত আলী? মূলনীতি আসলে আমাদের সংবিধান, 72-এর সংবিধান যেটা আমরা বলি, সেখানে যে মূলনীতি 4টা ছিল, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মের উপরে, জাতীয়তাবাদ। মূলনীতিতে আসলে
তেমন কোনো সমস্যা নাই, তবে এখানে কিছু ব্যাপার আমরা নোট করেছি এবং আমাদের পক্ষ থেকে এগুলো বলেছি। আমরা বলেছিলাম যে আমাদের যেই স্বাধীনতা যুদ্ধ, প্রোক্লেমেশন অফ রেভলিউশনের যেই মূলনীতি যে ছিল, সাম্য, আহ, ন্যায় বিচার এবং সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এইখানে আমরা মনে করি যে এই যে এই তিনটা মূলনীতিতে আমাদের মুক্তিযুদ্ধটা হলো, তো এরপরে 72 সংবিধানে কিন্তু আমরা এই তিনটা মূলনীতিকে দেখিনি, বা এই তিনটা মূলনীতি কিন্তু আর টাচ করা হয়নি, বা এখানে আলাপ আলোচনার মধ্যে আসে নাই। তা আমরা মনে করি এটা আসা উচিত। এবং একই সাথে আমাদের দেশে কিছু কনফিউশন তৈরি হয়েছে, যেমন ধরেন যে আমাদের দেশে যে সমাজতন্ত্র সংবিধানের মধ্যে আছে, বাট অ্যাকচুয়ালি সমাজতন্ত্র মূলনীতিতে থাকলে কি হবে, এটার কি কোনো প্রয়োগ, বা সমাজতন্ত্র বলতে আমরা যা বুঝি তার কি কোনো আয়োজন বা এসে বাংলাদেশে আছে, তাহলে এইটা থাকা বা না থাকার মধ্যে, বা আমরা যেটা মনে করি সাম্য, সাম্য হলে যে সমাজতন্ত্রের যে মূল কথা, মূল আইডিয়া, সাম্যর মধ্যে সেটা চলে আসতে পারে। শওকত আলী, আর ধর্ম অনেক কিছুই সংবিধানে আছে যেগুলোর প্রয়োগ বাংলাদেশে নেই। আমি ওই কারণেই প্রশ্নটি করছি যে মূলনীতিতে হাত দিলে মূলনীতি পরিবর্তন করে কি হবে? এতে কি নীতিগত, আদর্শগত পরিচালনার জায়গায়, রাজনীতিতে, রাষ্ট্র পরিচালনার জায়গায় আপনি মনে করেন যে এখানে কোনো পরিবর্তন আনতে পারবে? এটি নিয়ে যে সময়টা আসলে দেয়া হচ্ছে, এই সময়টাকে অন্য কোথাও দিলে ভালো হতো না রাষ্ট্রের জন্য? না, আমিও মনে করি যে মূলনীতি নিয়ে আসলে অনেক আলাপ আলোচনার কিছু নাই, কিন্তু কয়েকটা বিষয় যেহেতু কিছু গ্রুপ অফ পিপল যেগুলো নিয়ে আপত্তি তুলছেন, যেগুলো নিয়ে আমাদের দেশে দীর্ঘদিন যাবত বিভিন্ন গ্রুপের মধ্যে নানা রকমের ঝগড়া বিবাদ চলছে, যেমন সংবিধানের এবং ধর্মের নিরপেক্ষ শব্দটা আপনি দেখেন, যেই শব্দ এবং এটার যে প্রয়োগ নিয়ে কিন্তু আসলে কারো কোনো সমস্যা নাই, কিন্তু শব্দটাকে প্রবলেমেটিক করে ফেলা হয়েছে। আমি হাসনাত গায়ুমের একটা লেখা পড়লাম, যে উনি বললেন যে এটাকে যদি একটু কথাটা, এসেন্সটা ঠিক রাখা যায় বা কথাটা চেঞ্জ করে দেওয়া যায়, এক্স্যাক্টলি। অনেকের মধ্যে বিতর্ক কমবে আর কি। তো এই বিষয়গুলোতে আমিও মনে করি আসলে এই বিষয়গুলোতে খুব বেশি সময় দেওয়ার অতটা প্রয়োজন নাই, কিন্তু যেগুলোতে বিতর্ক হতে পারে বলে মনে হয় আমাদের দেশে, সেই বিষয়গুলোতে আমার মনে হয় একটু মানে আলাপ আলোচনা করা যেতে পারে, এবং ঐক্যমতে আমার মনে হয় দ্রুত ঐক্যমতে পৌঁছে যাওয়া যেতে পারে এই বিষয়গুলোতে। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় আছে কিনা শওকত আলী? আমি সেটাই আসলে বলতে চাচ্ছি যে অবশ্যই এর যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, সেটা হচ্ছে আমাদের ক্ষমতা কাঠামোর ভারসাম্য, ফ্যাসিস্ট না হয়ে ওঠা, জনগণের জন্য জনগণের ক্ষমতা নিশ্চিত করা, জনগণের ভোটাধিকার এবং জনগণের মতামত প্রতিফলিত হচ্ছে কিনা, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হচ্ছে কিনা সংবিধানের মধ্যে দিয়ে, এই সংস্কারটা হচ্ছে সবচেয়ে জরুরি সংস্কার। বাকি সবই হচ্ছে এখানে গৌণ। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটি ছোট্ট বিরতি নিব, আপনারা সাথে থাকবেন। বিরতির পর ফিরে আমরা আরো বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি বিরতির পর একটু শওকত আলী আপনার কাছেই আবার আসি যে বিষয়টি নিয়ে। অনৈতিক প্রস্তাবের অভিযোগে এবার এনসিপি নেতা তুষারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছেন এনসিপি সদস্য নীলা ইসরাফিল। এনসিপির দলীয় চেতনা ও নৈতিকতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। এই বিষয়টা কি, একটু ঘটনাটা বলবেন শওকত আলী, কি হচ্ছে আসলে? আমি মনে করি না কারো ব্যক্তিগত জীবনের বিষয়ে সামাজিক মাধ্যমে বা গণমাধ্যমে আলোচনা হওয়া ব্যক্তিগত উচিত। বিষয় না, বিষয়টি যদি এখন ব্যক্তিগত না, তিনি যেহেতু অভিযোগ করেছেন জি রাজনৈতিক জায়গা থেকে। জি আমি একটু বলি কথাটা, আমার জি কথাটা শেষ হয়নি। জি এখন যেইখানে বিষয়টা আসছে যে নীলা ইসরাফিল অভিযোগ করেছেন, তার সাথে স্যার তুষার অনৈতিক প্রস্তাব দিয়েছেন এবং সেটা তিনি লিখিতভাবে এতদিন জমা দেন নাই, এখন এই প্রথম উনি লিখিতভাবে পার্টির মধ্যে উনি দিয়েছেন, জমা দিয়েছেন। তো আমরা মানে এর আগেই কিন্তু যখনই এই বিষয়টা সামাজিক মাধ্যমে এসেছে, তখনই পার্টির পক্ষ থেকে স্যার তুষারকে শোকজ করা হয়েছিল, 5 দিনের মধ্যে কারণ দর্শানোর জানানোর কথা ছিল। সম্ভবত আজকে ছিল এটা শেষ দিন। আমি জানি না আপডেটটা যে আসলে কারণ দর্শানো স্যার তুষার লিখিত জবাব দিয়েছে কিনা, বা এটা নিয়ে পার্টি কি স্ট্যান্ড নেবে। এবং নীলা ইসরাফিল, আমি ওনার ব্যাপারে যেটা বলতে চাই সেটা হচ্ছে এনসিপি নেত্রী হিসেবে পরিচিত হলে উনি আমাদের অফিসে আসা যাওয়া করলে আসলে উনি আসলে এনসিপি কোন রকম কোনো কমিটিতে নাই। উনি এনসিপির নেত্রী হিসেবে যে পরিচয়, এটা একটা মানে এই পরিচয়টা আসলে ঠিক না। বাট এমনিতে যে কোনো মানুষ যে কোনো ক্ষেত্রেই অভিযোগ করতে পারেন, যে কোনো কারোর বিরুদ্ধে যদি সে অফেন্সিভ মনে করেন তার কথাবার্তায়, সে অভিযোগ সে করতেই পারেন, এবং সে পার্টিতে লিখিত অভিযোগ করেছেন এখন। এবং আমরা এটা দেখতে চাই যে আমাদের পার্টি আসলে এটা ব্যাপারে কিভাবে ডিল করে এবং এই বিষয়টা আসলে কিভাবে তদন্ত হয়, আমরা তার জন্য অপেক্ষা করতে পারি। কিন্তু আমি মানে এই বিষয়টাতে আমি যতটুকু বুঝেছি, আমার বুঝতে হচ্ছে দুজনই প্রাপ্তবয়স্ক মানুষ কথা বলেছেন, এবং দুজনের মধ্যে যেই বিষয়টা এসেছে সামনে নানাভাবে এসেছে, আসলে অনেক রকম ভাবে আলোচনা হয়। আমি আসলে একটু দেখতে যাচ্ছি আসলে যে অ্যাকচুয়ালি
সত্যিটা কি উঠে আসে তদন্তের মধ্যে দিয়ে, সে পর্যন্ত আমি চাচ্ছি না বিষয়টা মন্তব্য করতে। জি, আরেকটি বিষয় শওকত আলী, আমি একটু একটা একটা করে, বেশ কয়েকটি বিষয় রয়েছে, আমি একটু আপনার কাছ থেকে ছোট ছোট করে জানি। এনসিপির পার্টি অফিসের সামনে বাংলা মোটরে যে ককটেল বিস্ফোরণ হলো, এই ব্যাপারে আপনার কি জানা আছে ঘটনাটা, এবং পরবর্তীতে পুলিশ কতটুকু কি ব্যবস্থা নিয়েছে, আপনাদের সাথে কি কথা হয়েছে, এখন আপনারা কতটা নিরাপদ বোধ করছেন আপনাদের অফিসে কাজ করতে, শওকত আলী? ব্যাপারটা হচ্ছে যে মানে শুধু অফিস না, আমরা সারা দেশেই আসলে কাজকর্ম করতে গেলে আমরা নানা রকমের বাধার সম্মুখীন হচ্ছি, ইন্টারনাল এক্সটার্নাল অনেক রকম। এবং ওই ঘটনাটার দিনও আমি ওইখানে ছিলাম না, আমি কিন্তু আমাদের অনলাইন যে মানে আমাদের গ্রুপটা আছে সেই গ্রুপে আমি সাথে সাথে ভিডিও ফুটেজগুলো সরবরাহ করেছিলাম, আমি দেখলাম। এবং আগের দিন আমি ছিলাম সেখানে ওই পার্টি অফিসের নিচে, মোটরসাইকেল করে যাওয়ার সময় ককটেল ছুড়ে মারা হয় এবং ওখানে যারা ছিলেন তাদের মধ্যে 4 জন একটু সামান্য আহত হন। এখন বিষয়টা অ্যালার্মিং। আমরা মনে করতেছি যেটা যে এই যে প্রতিদিন আমাদের অফিসে মানুষের আনাগোনা হয়, প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন, এই বিষয়টাকে মানে ভয়ভীতি দেখানোর জন্য, মানুষজন যদি এখানে না আসে বা একটু ভীতি সঞ্চার করার জন্য, মানে আমার মনে হয় যেই করে স্যাবোটাজ করতে পারে। কারা করছে আমরা এখন যেহেতু তদন্তের মাধ্যমে আসে নাই, আমরা সেদিন অভিযোগ করার সাথে সাথে ওই দিন পুলিশ, র্যাব আমাদের অফিসের নিচে এসে তারা এক ধরনের একটা প্রোটোকলের ব্যবস্থা করছে। কিন্তু আমরা আসলে এইটা তো আসলে হইতে পারে না। আমরা বলছি যে উনি সাথে দিন ওনারাই একটু সবাই নিচে আসলে মানে এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছেন, কিন্তু এটা আসলে আলাদা কোনো ব্যাপার না। আমরা মনে করি যে রাষ্ট্রের যে সিস্টেম, রাষ্ট্রের যে একটা সাধারণ নাগরিক যে কোনো মানুষ হতে পারে, সেটা যে কেউ আক্রান্ত হতে পারে। তাহলে এই যে আমাদের যে প্রশাসনিক ব্যবস্থাগুলো কোথায়, আমাদের এই সড়কগুলিতে সিসি ক্যামেরাগুলো কোথায়, বা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, ছিনতাই হতে পারে, যে কোনো জায়গায় যে কোনো মহল্লা হতে পারে, তো এইগুলোর জন্য প্রশাসন কেন সোচ্চার না, সরব না, বা এগুলোর একটা ঘটনা ঘটার পর কেন তারা ধরতে পারেন না, এই পুরো ব্যাপারটা নিয়ে আমাদের এক ধরনের একটা অসন্তুষ্টি আছে, আমাদের এক ধরনের আপত্তি আছে। শুধু এনসিপি বলেই তার আপনি ঘটনা ঘটার পরে সাথে সাথে আপনি আইসা একটু প্রোটোকল দিবেন, বাট তার আগে পরে আসলে পুরো প্রশাসন যেমনটা তেমনই চলবে, বা কেউ কোনো গা করবে না। আসলে আমরা ব্যাপারটাতে ফোকাস করতে চাই। আমরা বলতে চাই সারা দেশেরই আইন শৃঙ্খলার পরিস্থিতি, যে কোনো ঘটনাগুলো ঘটছে সেইখানে আমরা মনে করি যে প্রশাসন তার দায়িত্ব ঠিকভাবে পালন করছে না, আমরা সেই দায়িত্বগুলো পালন করার আহ্বান জানাই। জি, ঠিক এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করবো। আরেকটি বিষয় একটু শওকত আলী আপনার কাছে আমি একটু আসি। আমি দিদারুল ভুঁইয়া, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যা ঘটছে এগুলো নিয়ে একটু আপনার কাছে আসবো, এবং শওকত আলীর কাছেও যাব। দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা, হাসনাত আবদুল্লাহর যে অভিযোগ, তার অভিযোগের আবার প্রতিবেদন জানিয়েছেন দুদক। তারা বলছেন যে এটি অপপ্রচার। এখন এই ঘটনাটা কি হয়েছে শওকত আলী, একটু বলবেন আপনার যদি জানা থাকে? আমি ডিটেইলে অতটা জানি না। আমি যতটুকু আসনাদুল্লাহ পেজ এবং মিতুর সাথে আমি যতটুকু আমার দেখা হয়েছিল, এই ঘটনা অনেকদিন ধরে চলছে। মিতুরকে এক ধরনের একটা হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে সে। রেড ক্রিসেন্টের একটা দুর্নীতির তদন্ত চলছে, এবং মিতু সেখানে রেড ক্রিসেন্টের সদস্য হয় 5 আগস্টের অনেক পরে গিয়ে। হ্যাঁ, এবং তদন্ত চলছে আওয়ামী লীগ আমলের নানা সময়। কিন্তু আগের যারা ছিলেন তাদেরকে না ধরে যারা পরবর্তীতে নানা সময় যুক্ত হয়েছেন, তাদেরকে নানা রকমের একটা হয়রানির একটা ব্যাপার চলছে। এবং এটা নিয়ে এক ধরনের দীর্ঘদিন ধরে আমরা দেখতেছি জল গলা চলতেছে এবং ছাড় দিচ্ছেন না, এরকম বিষয়। এবং এর মধ্যেই সেই ফোনটা আসে এবং দুদকের কর্মকর্তা পরিচয়, তার কাছ থেকে 1 লাখ টাকা দাবি করা হয় মৃত। এবং সে সেটা এতদিন ধরে যেহেতু চলতেছিল ঘটনাগুলো নানাভাবে, মানে এক ধরনের হ্যারাসমেন্ট চলতেছিল, সে এই জন্য সতর্ক থাকে এবং সেই জন্য এটাকে রেকর্ড করে এবং সেটা হাসান আবদুল্লাহ ফেসবুকে প্রকাশ করে। আমি যদি দেখলাম দুদক বলছে যে না, সত্যি ঘটনা সামনে আসলে আমরা ভুল বুঝতে পারবো। আমরা চাই সঠিক তদন্তের মধ্যে সত্যি ঘটনা সামনে আসুক, আমরা দেখতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। তবে এমনিতে দুদক সম্বন্ধে আমরা কিন্তু এরকম অনেক কথাবার্তা শুনছি, এর আগেও দেখছি আমরা। বিগত সময় দেখেছিলাম যে আওয়ামী লীগ আমলে দুদক আওয়ামী লীগের মতো হয়ে যায়, বিএনপি আমলে তারা বিএনপি পক্ষে চলে যায়। তো যেই দল ক্ষমতায় থাকে তারা তাদের সাথে থেকে, বা যাদের ক্ষমতা বেশি তাদের দুর্নীতিগুলোকে তারা আড়াল করে, এবং যারা বিরোধী দলে থাকে তাদেরকে নানাভাবে দুর্নীতিতে জর্জরিত বা তাদের নিয়ে তদন্ত হয়। তা আমরা এই বিষয়গুলো তো আগে থেকে যেহেতু দেখেছি, সুতরাং আমাদেরও এই বিষয়তে খুব একটা অবিশ্বাস হয় না, ব্যাপারটা এরকম না। বাট আমরা তাও চাই একটা সঠিক সঠিক তদন্তের মধ্য দিয়েই সত্যটা সামনে আসুক। জি, দিদারুল ভুঁইয়া, এই বিষয়গুলো যেগুলো নিয়ে আলোচনা করছিলাম, শওকত আলী বলছিলেন বিভিন্ন ইস্যু এনসিপির, এগুলো নিয়ে যদি আপনি কিছু বলতে চান একটু সংক্ষেপে বলেন, তারপর আমি আরেকটি প্রশ্ন নিয়ে আসছি। যে আমি দুদকের বিষয়টা নিয়ে একটুখানি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমার মনে আছে যে দুদক এই সরকারের আমলে একটা খুব প্রেস কনফারেন্স করে প্রেস রিলিজ দিয়ে তারা বলছিলেন যে আগের সরকারের 1000 লোকের আমরা দুর্নীতির তদন্ত করছি। তো আমি তখন খুব মানে বিরক্ত হয়েছিলাম, এবং বিরক্ত হয়ে আমি আমার যোগাযোগে আমার সক্ষমতা আমি লিখছিলাম, আমার সোশ্যাল মিডিয়াতে আমি লিখছিলাম, আমি বলছিলাম যে দুদকের আসলে কাজ হচ্ছে যে দুর্নীতি থামানো। দুর্নীতিটা করে কে? দুর্নীতিটা করে আসলে যারা বাংলাদেশে যারা আসলে ক্ষমতাবান, যারা ক্ষমতার কাছাকাছি তারা। আগের সরকার মানে তার মানে হচ্ছে যে আপনি আসলে এখন যদি দুর্নীতি, এই মুহূর্তে যাতে দুর্নীতি
না হয় সেটা যদি আপনি নিশ্চিত করতে চান, তাহলে এখন যারা ক্ষমতাবান এখানটায় ধরেন যে সরকারের কাছাকাছি যারা যারা আমরা মানে কিছুটা ধরেন যে ইনফ্লুয়েন্সিয়াল পলিটিশিয়ান এবং যারা ইনফ্লুয়েন্সিয়াল সমাজ নেতা, বিভিন্ন বাহিনীর যারা আসলে প্রধান, তাদের সম্পদের হিসাব দুদকের উচিত আসলে প্রতি 3 মাস পর পর এটা কন্টিনিউয়াসলি মনিটরিং করা এবং প্রতি 3 মাস পর পর পারলে এটাকে আসলে প্রকাশ করা। এইটা আসলে দুদকের করা উচিত। দুদকের আগের সরকারের অবশ্যই তারা করবে, কোনো অভিযোগ পেলে বা না পেলেও যদি কারোর প্রতি তার সন্দেহ হয় সেটা সে অবশ্যই দেখবে, কিন্তু তার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে এই সময় যাতে দুর্নীতি না হয় সেটা নিশ্চিত করা। এবং সেটা করতে গেলে এরকম যে সরকারে এখন যারা দায়িত্বে আছেন বা কাছাকাছি আছেন, এদের যদি 100, 1000, সর্বোচ্চ 1000 মানুষের যদি সম্পদের হিসাব নিয়মিতভাবে মনিটরিং করা হয়, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে দুর্নীতি অন্তত কিছু না হইলেও অন্তত 50 ভাগ কমে যাবে। জি, ধন্যবাদ। আমি আরেকটি প্রসঙ্গে আসি দিদারুল ভাই আপনার কাছে। কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ লাগোয়া একটি শহীদ মিনার ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের মুরাল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তবে ঠিক কবে এসব ভাঙচুর করা হয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারছেন না। এটি বুধবার ভাঙা মুরাল এবং শহীদ মিনারের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে এরপর এটি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। স্থানীয় লোকজনের ভাষ্য হচ্ছে কয়েক মাস ধরেই এই মুরাল এবং শহীদ মিনার ভাঙা দেখছেন তারা। দিদারুল ভুইয়া, শহীদ মিনার নিয়ে কাদের সমস্যা, মুক্তিযুদ্ধ নিয়ে কাদের সমস্যা, এগুলো কারা ভাঙছেন? বাংলাদেশে আসলে জিনিসগুলো যেমন হয় এগুলোকে খুব সিম্পলিফাইড ওয়েতে আসলে দেখার সুযোগ নাই। আপনি যেটা বলছেন সেটা যেমন সত্য, আবার এটাও সত্য যে এইখানে এই ধরনের মনে করেন উস্কানি আলাপগুলো ছড়ায় যাওয়া, অন্য একটা কোনো আলাপকে আসলে পিছায় দেওয়ার জন্য এই ধরনের জিনিসগুলো কিন্তু হয়। তো এখানে ধরেন যে যাদের শহীদ মিনারের সমস্যা, কাদের সমস্যা আমরা জানি, এবং যাদের শহীদ মিনারের সমস্যা নাই তারাও কিন্তু এটাকে ব্যবহার করার সুযোগ অবশ্যই আছে। তো আপনি কাউকে আসলে আগে থেকে ঢালাও ভাবে কারো একটা পক্ষে বা বিপক্ষে মন্তব্য করে ফেলাটা ঠিক হবে না। এই ধরনের প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, এবং যেটা খুব গুরুত্বপূর্ণ সবসময় সেটা হচ্ছে যে এগুলোর সঠিক বিচার হওয়া জরুরি, শাস্তি হওয়া জরুরি। আমরা তো দেখছি যে সরকারের পক্ষ থেকে এবং কখনো কখনো এনসিপির পক্ষ থেকে, কখনো কখনো অন্যান্য যারা পাওয়ারফুল দল তাদের পক্ষ থেকেও কিন্তু আপনার এক ধরনের মবকে উস্কানো হয়। আজকেও যেমন প্রেস সচিব বলছেন যে মব না, আসলে এক ধরনের প্রতিবাদ বা এই ধরনের একটা টার্ম তিনি ব্যবহার করছেন। প্রেসার গ্রুপ, আমি মনে করি জি, প্রেসার গ্রুপ, জি তিনি প্রেসার গ্রুপ বলছেন। ইভেন আমি আগে পরে আরো কথা রয়েছে তার, কিন্তু জি বলুন। রাইট রাইট, হয়তো সংক্ষেপ মানে পুরো জি। আলাপটা হয়তো এতটুকুই না অবশ্যই। জি। আমি হাসনাতেরও একটা ছোট্ট একটা আলাপ দেখলাম যে এরকম যে এগুলোকে মব বলা যাবে না, কিংবা ধরেন যে আমি আরো কয়েকজন পলিটিশিয়ানকে দেখলাম তারা একটা প্লে কার্ড ইয়ে করতেছেন, প্রচার করতেছেন। পলিটিশিয়ান মানে যে সবসময় দলীয় পলিটিশিয়ান এমন না, পলিটিশিয়ান তো অনেক রকমই হয়, অদলীয় হয়। তাদেরকে দেখলাম যে এরকম একটা জিনিসকে খুব প্রচার করতেছেন, যেখানে একজন জুলাই যোদ্ধা যিনি আহত হয়েছিলেন তিনি কিনা বলছেন যে সদম্বে বলছেন যে আমি মব করে যাব, পারলে ঠেকা সুশীলের বাচ্চারা টাইপের এরকম একটা কথা ছিল। আমি এই জিনিসগুলোকে আমি মনে করি যে এখন আমাদের আসলে রাষ্ট্র হয়ে উঠতে হবে। রাষ্ট্র হয়ে ওঠার মানে হচ্ছে যে এখানে যত অন্যায় হবে, অবিচার হবে, সেটা আপনি আসলে একটা প্রকৃত তদন্ত এবং বিচার আপনি আসলে করবেন। এবং সেই অন্যায় অপরাধ যদি ভালো মানুষরা, খারাপ মানুষরা যেই করুক না কেন, মানে মানুষ কিন্তু মানে ভালো মানুষরা সবসময় ভালো মানুষ থাকে, কখনো কোনো অন্যায় করে না, এরকম তো আসলে না। তো ভালো মানুষও অন্যায় করতে পারে, খারাপ মানুষও ভালো কাজ করতে পারে। আমরা যেন আসলে অন্যায়টাকে, প্রত্যেকটা ঘটনাকে ওইভাবে আসলে আলাদাভাবে ইনভেস্টিগেট করে দিই এবং শাস্তি নিশ্চিত করি। জি, ধন্যবাদ। শওকত আলী, একই ঘটনা আপনি কিভাবে দেখেন আসলে? না, আমি হৃদয় ভাইয়ের শেষ কথার সাথে একমত। আমরা 5ই আগস্টের পর আমরা যে ঘটনাগুলো দেখেছিলাম দেশে, সেইটা আমরা একভাবে মেনে নিতে পারি। একটা অভ্যুত্থানের ঘটনার মধ্যে দিয়ে সরকার পতন ঘটেছে, এবং এরপর সাথে সাথে কিছু ঘটনা, উত্তেজিত জনতা বা মব, আপনি যেটাই বলেন না কেন, সেটা তারা কিছু ঘটনা ঘটেছে বাংলাদেশে, আমরা সেটাকে একভাবে আমরা হয়তো মেনে নিতে পারি যে কোনো একভাবে। কিন্তু এরপরে যখন সরকার গঠিত হয়েছে, সরকারের দায়িত্ব হচ্ছে আমাদেরকে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা, একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়া। সেটা হয়তো কিছুদিন সময় লাগতে পারে, এবং পরপর হয়তো আমরা হয়তো কিছু ঘটনায় হয়তো আমরা তাদের দুর্বলতা আমরা হয়তো একসেপ্ট করতে পারি। কিন্তু আজকে 10 মাস, প্রায় 11 মাস চলছে, আরেক মানে বছর চলে আসছে। এতদিনেও আপনি একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারলেন না। এতদিন পরে এসে আবার নতুন করে মব, আমরা এই ব্যাপারটাকে অনেক সৌন্দর্য চোখে দেখি কোনো কোনো ক্ষেত্রে। আপনি দেখবেন কয়েকটা ঘটনা আমি দেখলাম এরকম যে
মানুষজন হইচই করতেছে, কিন্তু পাশেই পুলিশ বা প্রশাসন লোকজন দাঁড়ানো আছে, আর তারা কিছু বলতেছে না তাদেরকে বরঞ্চ এক ধরনের উৎসাহ দিচ্ছে। এবং কোথাও তো দেখলাম একজন কোন একটা ধর্মীয় অবমাননার ঘটনা নিয়ে দেখলাম এক পুলিশ সদস্য সে দাঁড়িয়ে মবকে নেতৃত্ব দিচ্ছে, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। তো এই বিষয়গুলো অ্যালার্মিং। আমরা এটা হইলে যেটা হবে যে আসলে আপনার কোনো আইন আপনি কোনোভাবেই আর রাষ্ট্রকে একটা রাষ্ট্র হিসেবে নাগরিকের অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন না। আর দেশে যদি আপনি চান যে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, যে কোনো জনগণের আপনি অধিকার প্রতিষ্ঠিত করতে চান, কোন একটা ঘটনাকে আপনি সম্মতি দিলেন মানে আপনি আরো 10টা অন্যায় হওয়ার সুযোগ তৈরি করে রাখলেন। সুতরাং আমরা মনে করি না যে এটা এইভাবে হওয়া উচিত। তবে আমরা যেটা মনে করি যে এই প্রত্যেকটা ঘটনায় সরকার এবং প্রশাসনের যেই দায়িত্বটা পালন করা উচিত ছিল তারা সেই দায়িত্বটা পালন করে নাই, এবং করে নাই বলে কিছু মব সৃষ্টি হয়েছে। যেমন ধরেন আমি নারায়ণগঞ্জ উদাহরণ দিই আপনাকে। আমরা নারায়ণগঞ্জে যারা আওয়ামী লীগ আমলে ফ্যাসিস্ট ছিল, যারা 5ই আগস্টের আগেও আমাদের আন্দোলনে অস্ত্র হাতে প্রকাশ্যে রাস্তায় গুলি করেছিল ছাত্র জনতার বুকের উপর, আমরা তাদের কয়েকজনকে আমরা থানায় ধরিয়ে দিয়েছিলাম, কিন্তু আমরা দেখলাম 10 দিন পরে তারা বের হয়ে আসছে। এবং আগে যাওয়া তারা একটু ভয়ভীতি পাইতো, জামিনে বের আসার পরে এখন তারা আগের মতো আবার বুক ফুলিয়ে চলাফেরা শুরু করছে। মানুষজন অনেকগুলো এগুলো পছন্দ করে নাই এবং অনেক জায়গায় এগুলো নিয়ে নানা রকম ঘটনা ঘটছে। সুতরাং আমরা দেখলাম যে পরোক্ষভাবে মবকে উস্কে দেওয়া, মানুষ আইনের শাসন যখন পায় না, যখন আইনের কাছে বিচার চেয়ে পায় না, তখন এরকম কিছু ঘটনা আমরা দেখলাম আমরা। সুতরাং এই পুরো ব্যাপারটাতে আমরা মনে করি যে এখানে রাজনৈতিক উদ্দেশ্য জড়িত। কোনো কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, বাট এই মব আসলে অরাজনৈতিক মব না, এটা রাজনৈতিক মব। আমরা মনে করি সরকারের এখানে শক্ত হওয়া উচিত, প্রত্যেকটা ঘটনাকে সুষ্ঠু তদন্ত করা উচিত, বিচারের আওতায় আনা উচিত, এবং কোথাও যেন এই আইনের এই ব্যত্যয় না ঘটে, যাতে মানুষজন আইন হাতে তুলে নিতে বাধ্য হয়, এমন ঘটনাগুলো আসলে ঘটা উচিত না, এটা আমরা মনে করি। সুতরাং আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার জন্য এই মবের বিরুদ্ধে সরকার বিবৃতি দিয়েছে, কিন্তু বিবৃতিতে শুধু আমরা মনে করি যে তার আসলে দায়িত্ব না। বিবৃতি তো সে দিতেই পারে, বাট বিবৃতি দেওয়ার পর সে অ্যাকশনটা কি নিল সেটা আমরা দেখতে চাই। জি, দিদারুল ভাই, আমি আরেকটি প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আসি, এটি নিয়ে আবার শওকত আলীর কাছে যাব আমি। যেটি হচ্ছে যে আমরা যদি দেখি যে নারী, ধর্মীয়, জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে নানা রকম বিরূপ আচরণ বা সহিংসতা চালিয়েছেন এমন ব্যক্তিরা মুক্তি পেলে তাদের আবার ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। সম্প্রতি এরকম দুটি ঘটনা দেখা গেছে, একটি মার্চে, একটি মেতে। একটি আমি একটু তুলে ধরি, এর মধ্যে একটি ঢাকা, একটি চট্টগ্রামে। দুই ক্ষেত্রেই ভুক্তভোগী নারী। একটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে তার পোশাকের জন্য প্রকাশ্যে লাঞ্ছিত করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থী তিনি সামাজিক মাধ্যমে তিনি যখন এটি নিয়ে লেখালেখি করেন, পরে সেটি ভাইরাল হয় এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরে আবার তিনি যখন বের হন তখন তাকে ফুল দিয়ে বরণ করা হয়। এই যে ঘটনাগুলো, আমার প্রশ্নটা হচ্ছে যে ব্যক্তি এই কাজটি করেছেন সেটি এক বিষয়, যে ঘটনা ঘটেছে এই যে ফুল দিয়ে আসলে কারা তাদেরকে বরণ করে নেন, এই ভদ্রলোক কারা আসলে, এবং তারা কেন ফুলটা পরান আপনার কাছে মনে হয় দিদারুল ভুইয়া? না, কারা এটা করেন সেটা তো দিবালোকের মতো স্পষ্ট। তারা তো এই জিনিসটা গোপনে করছেন না, প্রকাশ্যেই তারা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। তো তাদের রাজনৈতিক পরিচয় তো আসলে আমাদের সামনে স্পষ্ট, এটা নিয়ে বলার কিছু তো আসলে নাই। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই ধরনের বিষয়গুলো নিয়ে যেভাবে আসলে ডিল করা উচিত, আপনার সবগুলো জিনিস যে আসলে আইন দিয়ে আপনি ডিল করেন এমন না। কিছু কিছু জিনিসকে আসলে আপনি কাউন্সিলিং করেন, কিছু কিছু জিনিসকে আপনি পলিটিক্যালি আসলে ডিল করেন। আমি যে জায়গাটায় খুব গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে একটা রাষ্ট্র আমরা যদি হয়ে উঠি, তাহলে এগুলো ডিল করার বিভিন্ন মেকানিজম আমাদের সোসাইটিতে, আমাদের পলিটিক্সে এবং আমাদের রাষ্ট্র কাঠামোতেও আসলে সরকার ব্যবস্থার মধ্যে এগুলো তৈরি হয়, ইনবিল্ট হয়ে যায়, তৈরি হয়ে যায় ওভার পিরিয়ড। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যে এখনো একটা মানে একেবারে প্রায় আপনার আওয়ামী জুলুমতান্ত্রিক একটা মনস্তাত্ত্বিক একটা রাষ্ট্র কাঠামো সমাজ ব্যবস্থার মধ্যে যে আছি, এইটা আসলে এই ঘটনাগুলোতে খুব প্রমাণ হয়। এবং এগুলো সর্বতভাবে নিন্দা করি আমরা অবশ্যই, এবং এগুলোকে ডিল করতে হবে আমাদের সবাইকে। এখানে আমাদেরও দায় আছে, আমাদের সবারই আসলে এই ঘটনাগুলোতে দায় এড়ানোর সুযোগ নাই। জি, দিদারুল ভাই, আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে একটু করি, এরপরে একই বিষয় শওকত আলী। সেটি হচ্ছে যে এই যে যেই দুটি ঘটনা নিয়ে আমরা আলোচনা করলাম, যে মুরাল ভাঙা, শহীদ মিনারে ভাঙচুর করা, আবার আরেকটি হচ্ছে যে যারা অভিযুক্ত তারা যখন বের হয়ে আসছেন তখন তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এই যে দুই শ্রেণীর মানুষ যারা ভাঙছেন এবং যারা ফুল দিয়ে বরণ করছেন, এদের মধ্যে কি কোনো সংশ্লিষ্টতা, কোনো সম্পর্ক, একে অপরের সাথে জড়িত এমন কিছু থাকতে পারে দিদারুল ভুইয়া? নিশ্চয়ই নিশ্চয়ই, এগুলো এগুলো অ্যাসোসিয়েটেড। এবং আমরা কিন্তু এই ঘটনাগুলো যে এখনই দেখছি সেটা না, এর আগেও আমাদের এখানে কিন্তু এই ধরনের নিপীড়কদের, জুলুমবাজদেরকে বিভিন্নভাবে আপনার দলীয় ভাবে হোক, রাষ্ট্রীয় ভাবে হোক,
বিভিন্নভাবে কিন্তু তাদেরকে আপনার বিভিন্নভাবে সেফগার্ড দেওয়া হইতো। আপনি এখানে ফুলের মালা দিচ্ছে দেখে আপনার চোখে লাগছে, কিন্তু যখন তার মামলাটাকে ধরেন যে প্রেসিডেন্ট আসলে একই আপনার কি বলে খুনের এটাকে কি বলে ফাঁসির আসামিকে, জি একজন ফাঁসির আসামিকে যখন দুইবার একজন প্রেসিডেন্ট যখন মাফ করে দেন, তাহলে আপনাকে এটাকে কি বলবেন? এই সবগুলো জিনিস কিন্তু কোনো অবস্থাতে এগুলোকে অরাজনৈতিক ভাবে দেখার কোনো সুযোগ নাই। এগুলোর সঙ্গে একেবারেই ক্ষমতাতান্ত্রিক যে রাজনীতি সেটার খুব সম্ভাবনা মানে খুব সংযুক্তি অবশ্যই আছে। জি, শওকত আলী, আপনি কি বলবেন এই যে দুটি ঘটনা নিয়ে কথা বললাম আমরা? না, আমি তো আসলে একই বিষয়, এই বিষয়টা যে আলাদা বা বিচ্ছিন্ন ঘটনা আমিও তা মনে করি না। আমি মনে করি যে আমাদের যে ধরেন গত এই এই যে মানুষজন, তারা তো বাংলাদেশে হঠাৎ করে উদয় হয় না, হঠাৎ করে চলে আসে নাই, তারা এখানেই ছিলেন। হয়তো তারা অন্যরকম একটা সিস্টেমের মধ্যে ছিলেন, এবং গত 15 বছর এই ধরনের এক ধরনের আমরা দেখেছি যে নানাভাবে ক্ষমতাকে ব্যবহার করার জন্য কিছু মানুষকে তারা ফ্যাসিলিটেট করেছেন, কিছু চিন্তা ভাবনাকে তারা উস্কে দিয়েছেন, কোনো ঘটনা দেখেছি আমরা। এখন এখানে এসে যেটা হয়েছে এখন যে আমরা দেখতে পাচ্ছি যে মানে টোটাল আইন শৃঙ্খলার যে অবনতি, এবং কিছু কিছু ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া, কাউকে কারোর সাথে কারো ক্ষেত্রে হচ্ছে একটু নীরব ভূমিকা পালন করা, এগুলো আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমিও দিদার ভাইয়ের সাথে এই ব্যাপারে আমি আসলে একমত যে মানে এই ব্যাপারটা আসলে আপনি অরাজনৈতিক ভাবে দেখতে পারবেন না, ডিল করতে পারবেন না। আপনি একটা বিষয় খেয়াল করেন, এই যে কারা এগুলো করতেছে, তারা কি অপরিচিত বা অপরিচিত যদি হয়, তাদের সম্বন্ধে খোঁজ খবর বের করা, তাদেরকে জানা বোঝার চেষ্টা করা। আপনি দেখেন ঢাকায় কয়েকটা ঘটনা ঘটেছিল পরপর, এবং এখানে কিছু কমন ব্যক্তি, হ্যাঁ, আপনি এদেরকে আপনি আপনি নামও বলতে পারবেন, কিছু কমন ব্যক্তি, তাদের চেহারা সবাই চেনে। এখন এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এদের বিরুদ্ধে কেন তদন্ত করা হচ্ছে না, এগুলো কিন্তু আমরা প্রশ্ন করতেই পারি। এবং একই সাথে হচ্ছে এটার যে পলিটিসাইজ করার ব্যাপারটাকে, কারা এখান থেকে রাজনৈতিক ফায়দা নিতেছে, এই ব্যাপারটা আসলে আমার মনে হয় এর সাথে সম্পর্কিত। এবং আমরা মনে করি যে এই বিষয়ে অন্যান্য বিষয়ের মতোই আর অনেকগুলো বিষয়ের মতো এখানেও আমরা সরকারের ব্যর্থতা স্পষ্ট দেখতে পাই। জি, ধন্যবাদ। শেষ আরেকটি প্রশ্ন একটু সংক্ষেপে আপনাদের দুজনের কাছে করি, একই বিষয় একটু যদি ছোট্ট করে বলতেন 30 সেকেন্ডে, যদি সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে একরকমের আলোচনা চলছে, যদি এই পদ্ধতিতে নির্বাচন হয়, অনেকে বলেন যে এতে করে কালো টাকার দৌরাত্ম্য কমবে, নির্বাচনে মনোনয়ন বাণিজ্য কমবে অথবা থাকবে না, এমনটা মনে করেন? শওকত আলী, আপনি কি এমনটা মনে করেন? কালো টাকার দৌরত্ব তো আসলে আমাদের যেই নির্বাচনী সিস্টেম, আমাদের যেই দীর্ঘদিন ধরে চলে আসে আমাদের যে ট্র্যাডিশন, সেটার সাথে অনেক কিছু যুক্ত। সংখ্যানুপাতিক ভাবে যদি ইলেকশন হয়, যদি সেটা তো আসলে আমি জানি যে আমরা যতটুকু আলোচনা শুনেছি উচ্চকক্ষের ব্যাপারে, তো আমরা মনে করি যে মানে আমার যদি ব্যক্তিগত মতামত জানতে চান, তাহলে মনে করি আমরা আসলে এইটা কালো টাকার যেই সাদা করার যে প্রবণতা বা যে আয়োজনটা, সেটা আসলে নির্বাচন ব্যবস্থার সাথে কিছুটা সম্পৃক্ত হলেও পুরোপুরি সম্পৃক্ত না। আপনি এটাকে অন্যভাবে কন্ট্রোল করতে পারবেন, শুধুমাত্র নির্বাচনের কারণে কালো টাকা সাদা হতে পারে, আমরা এই ব্যাপারটাকে পুরোপুরি মনে করি না। তবে আমরা মনে করি যে এখানে কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব। জি, দিদারুল ভুঁইয়া, এই ব্যাপারে আপনার মতামত কি? সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে কি কালো টাকার ছড়াছড়ি কমবে কিনা? মানে বিষয়টা হচ্ছে কি, মানে দুর্নীতি কমবে কিনা এটা হচ্ছে আসলে মূল আলাপ। তো দুর্নীতি কমার জন্য ধরেন যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আপার হাউস দিয়ে আমরা শুরু করছি, নট নেসেসারিলি আমরা এখানটাই থাকতে চাই। আইডিয়ালি আমরা মনে করি যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনার আসলে পুরো সিস্টেমটাই সব জায়গায় ইলেকশন আসলে দিন শেষে পিআরই হইতে হবে। তো শুরু করছি আমরা আপার হাউসে। এখন এটা একটা গুরুত্বপূর্ণ স্টেপ, এবং যখন আমরা আসলে পিআর যদি পুরো জায়গাটাই করতে পারি, লোয়ার হাউস আপার হাউস দুই জায়গাতেই, তার মানে এই না যে আসলে এখানে দুর্নীতির সুযোগটা টাকার ব্যবহার নির্বাচনের জন্য সেটা যে তখনই পুরোপুরি বন্ধ হয়ে যাবে, এটা আমি মনে করি না। কিন্তু সঙ্গে যদি এটা একটা শুরু হবে, এটা হেল্প করবে। যেটা আসলে মানে আপনার এই দুর্নীতি কিংবা টাকার ব্যবহার, কালো টাকার যে ব্যবহার নির্বাচনে, সেটা বড় অংশে কমানোর সুযোগ হবে, সম্ভব হবে যদি আপনি ওই যে প্রথম যে কথাটা বললাম, যে যারা আসলে নির্বাচিত হবে, যারা আসলে ক্ষমতায় থাকবে, তাদেরকে যদি আপনি আসলে তাদের সম্পদের হিসাব যদি নেন, তাদেরকে যদি আপনি জবাবদিহিতার মধ্যে রাখতে পারেন, দুদকের ধরেন যে আর কোনো কাজ নাই, শুধুমাত্র যে 350 এমপি। জি, দিদারুল ভুঁইয়া, আমাদের হাতে সময় একদম শেষ। তাদের হিসাব যদি দুদক রাখে নিয়মিত ভাবে, তাহলে আপনার 50% অন্তত দুর্নীতি কমে যাওয়া সম্ভব। জি, আপনার কথাটি বুঝতে পেরেছি, একদম স্পষ্ট। শওকত আলী, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা দুজনে আজকে সময় দিয়েছেন। দুজনই ভালো থাকবেন, নিশ্চয়ই আপনাদের সাথে আবারও কথা হবে, আমার দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ধন্যবাদ দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।